হ্যালো গাইস, তোমাদের জন্য নিয়ে আসলাম কোরিয়ান মুভি বাংলা এক্সপ্লেন। যদি এই মুভিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে সাথেই থাকবেন। ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার ফিমেল লিড ফ্যাংগেয়ানকে দেখতে পাই। সে দেখতে পায় যে তার হবু হাজবেন্ড তার বোনের সঙ্গে রোম্যান্স করছে। তার হবু হাজবেন্ডের নাম ছিল বাই চ্যাং আর তার বোনের নাম ছিল জাং, আর সে স্যাং ফ্যামিলির রিয়েল ডটার ছিল। তার হবু হাজবেন্ড আর বোন নাইট স্পেন্ড করার জন্য চলে যায়। ফ্যাংগেয়ান ভাবে তারা দুজন আমাকে চিট করেছে, এখন আমি তাদের দুজনের সঙ্গে চিট করব। অন্যদিকে আমরা এই ড্রামার মেন লিডকে দেখতে পাই, সে ছিল ইয়াং ফ্যামিলির হায়ার। তখন ফ্যাংলিং তাকে দেখে ফেলে আর সে ভাবে এই লোকটা তো সে যার সঙ্গে আমার বোন কথা বলতে চাইছিল। আর ফ্যাংলি তার কাছে গিয়ে তাকে ফোর্সফুলি কিস করে আর তার সঙ্গে নাইট স্পেন্ড করে। সকালে যখন তার ঘুম ভাঙে তখন সে বুঝতে পারে যে সে কত বড় একটা ভুল করেছে আর সে ওইখান থেকে চলে যায়। তারপরে আমরা 2 মাস পরে সিন দেখতে পাই, সে জানতে পারে যে সে 2 মাসের প্রেগনেন্ট। এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে লাগে এখন তার কি হবে। আমি তো এটাও জানি না যে এই বাচ্চার বাবাকে, আর আমি তাকে কোথায় খুঁজবো। তখনই তার মা এসে তাকে বলে তোমাকে তাড়াতাড়ি করে বাইজিং এর সঙ্গে বিয়ে করতে হবে। ফ্যাংয়াং তার মাকে বারণ করে দেয় আর বলে আপনি তো জানেন সে একটা প্লে বয়। মা বলে তুমি কি কথা বলছো, আর ব্যাং ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি আগে এই বিয়েটা ঠিক করে ফেলেছে, আর এটা তোমার নতুন সিস্টার এসে গেছে তাই তুমি তার সঙ্গে ভালোভাবে থাকবে। ফ্যাংলি তো ভালো করেই জানতো যে তার নতুন বোন অনেক বেশি খারাপ। ফ্যাংওয়ানকে তার মা আর বাবা অ্যাডপ্ট করেছিল, সে তাদের রিয়েল মেয়ে ছিল না আর তাকে তারা রুমের মধ্যে বন্ধ করে দেয়। ফ্যাংলি ভাবে যে আমি ওই প্লে বয়টার সঙ্গে কোনোদিনও বিয়ে করব না, তাই সে জানালা দিয়ে ওইখান থেকে পালিয়ে যেতে লাগে। কিন্তু তার সৎ মা আর তার বোন তাকে ধরে ফেলে আর তাকে বেঁধে ফেলে আর তাকে বলে তোমার কি মনে হয়েছিল যে তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে। দুঃখিত, আমাকে এখানে একটি অ্যাড দিতে হচ্ছে। আজকে আমি আপনাদের জন্য একটি অ্যাপ নিয়ে এসেছি যা আপনাকে ৮,৮৮৮ টাকা জেতার সুযোগ দিচ্ছে। অ্যাপটির নাম বিবি অ্যাপ। এখানে সকলকে ৫০০ টাকা সাইন আপ বোনাস দিচ্ছে। আপনি আমার প্রোমো কোড সামিয়া24 ব্যবহার করে তাহলে আপনি 5টি ফ্রি স্পিন পাবেন, যার মানে জয়ের সুযোগ দ্বিগুণ। কোনো আমানত ছাড়াই সাইন আপ করুন। ব্যাট ভিসা অ্যাপ আপনি যে কাউকে রেফার করতে পারেন এবং দুজনেই ৩০০ টাকার রেফার বোনাস পাবেন এবং এটি সীমাহীন। এখানে আপনি বিকাশ, নগদ এবং রকেটের মধ্যে জমা ও উত্তোলন করতে পারবে। এটি সব ওয়েবসাইট থেকে দ্রুত লেনদেন করে থাকে। 12% টিকিট বোনাস এবং লাইভ ক্যাসিনো ক্রেজি টাইম বোনাস প্রতিদিন। সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাস্টমার সার্ভিস। আমার প্রোমো কোড সামিয়া24 ব্যবহার করুন এবং জয়ের উল্লাস উপভোগ করুন। সাইন আপ লিংক পিন কমেন্টে। আমি বলিনি আপনারা এই সাইটে ইনভেস্ট করুন, আর যদি করতে চান নিজ দায়িত্বে করুন। পরের দিনে আমরা বিয়ের দিন দেখতে পাই, যেখানে তাকে হাত বেঁধে আনা হয়। তখন ওইখানে বাইচির অনেকগুলো গার্লফ্রেন্ড এসে পড়ে আর তারা ঝগড়া করছিল যে সে আমার। ফ্যাংলি দেখে যে তারা ঝগড়া করছে তাই সে ওইখান থেকে একটা ছুরি নিয়ে তাড়াতাড়ি করে ওইখান থেকে পালিয়ে যায়। তখন তার মা বলে যে সে কোথায় পালাচ্ছে, তোমরা গিয়ে তাকে ধরো। ফ্যাংলি পালাচ্ছিলই তখনই সে গাড়ির নিচে পড়ে যায় আর ওই গাড়িটা লিনের ছিল। ফ্যাংলি তাকে বলে আমি প্রেগনেন্ট। লিন বলে কি? ফ্যাংলি বলে তুমি কি ওই দিনের হোটেলের সিনটা ভুলে গেছো? লিন বলে ও তুমি কি ওই মেয়েটা? ফ্যাং বলে হ্যাঁ আমি ওই মেয়েটা। তখনই ওখানে বাইজি চলে আসে আর তাকে ওইখান থেকে টেনে বলে তুমি এখানে কি করছো, আমাদেরকে বিয়ে করতে হবে। ফ্যাংলি লিনকে বলে প্লিজ তুমি আমাকে বাঁচিয়ে নাও। তখন লিন তাকে ওইখান থেকে তাড়িয়ে দেয় আর তাকে জিজ্ঞাসা করে এটা কি আমার বাচ্চা? ফ্যাংলি বলে হ্যাঁ। লিন বলে আমি চাই তুমি আমার থেকে কিছু টাকা নিয়ে আমাকে ফলো করা ছেড়ে দাও। ফ্যাংলি এই কথাটাই রাজি হয়ে যায়। লিন বলে কত টাকা চাই? ফ্যাংলি বলে 50 লাখ। তখন লিন তাকে 1 কোটি টাকা দিয়ে দেয় আর তাকে বলে ফিউচারে কোনোদিনও তুমি আমার সামনে আসবে না আর এই বাচ্চাটাকে অ্যাবর্ট করিয়ে নিবে। ফ্যাংলি এটাকে দিয়ে একটা পার্সনকে সাহায্য করবে আর ওই পার্সনটার নাম ডিং ছিল। সে অনাথ আশ্রমে থাকতো। ফ্যাংলি যখন অনাথ আশ্রমে থাকতো তখন ডিং তাকে অনেক বেশি সাহায্য করেছিল। পরের দিনে সে ডিং এর বিল পরিশোধ করার পরে সে তার
বাচ্চাকে অ্যাবর্শন করাতে যায়। সবকিছুই ঠিক ছিল, তখনই ডাক্তারের কাছে একটা কল আসে। পরের সিনে যখন ফ্যাংলির জ্ঞান ফিরে তখন তার সামনে একটা লোক বসেছিল। লোকটা বলে আমি লিনের দাদা, আর বলে তোমার যে বাচ্চাটা আছে এটা আমাদের বংশের বাচ্চা, তাই তুমি এটাকে মেরে ফেলতে পারো না। ফ্যাংলি বলে আমি আগেই মিস্টার লিনকে প্রমিস করে দিয়েছি যে আমি এই বাচ্চাটাকে অ্যাবর্ট করিয়ে নিব। দাদা বলে সে তোমাকে 1 মিলিয়ন দিয়েছে, আমি তোমাকে 100 মিলিয়ন দিব, তবুও তুমি এই কাজটা করবে না। ফ্যাংলি বলে আমি আগেই তাকে প্রমিস করে দিয়েছি। দাদা বলে তোমার কাছে একটা পার্সন আছে যাকে তুমি সাহায্য করতে চাও, তার নাম ডিং, আর তার চিকিৎসা খরচ অনেক ব্যয়বহুল। এখানে তো এত ভালো ডাক্তার নেই, তার জন্য আমি বাইরে থেকে ডাক্তার আনাবো, তারপরে আমরা তার চিকিৎসা করাবো। এটা শুনে ফ্যাংলি রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে, তাহলে আমি এসব কিছু করার জন্য তৈরি আছি। গ্র্যান্ডপা তাকে একটা হাউসের মধ্যে রাখতে বলে যতদিন না এই বাচ্চাটা জন্ম হয়ে যাচ্ছে ততদিন তুমি ওই বাসার মধ্যেই থাকবে। পরের সিনে বাটলার বলে ম্যাডাম আজকে থেকে এই রুমটা আপনার, আর এটা তো আমাদের মাস্টারের ছিল, কারণ উনি বেশি সময় এই বাসার মধ্যে আসে না, আর এই বাসাটাকে এইভাবে অ্যারেঞ্জ করা হয়েছে যেন প্রেগন্যান্ট মহিলারা ওই বাসার মধ্যে থাকতে পারে। তারপরে ফ্যাংলি বিশ্রাম নিতে লাগে আর ভাবে এই ফ্যামিলিটা তো অনেক বেশি ওয়েলথি। তখনই আমরা লিনকে দেখতে পাই, সে ওল্ড হাউসের মধ্যে এসেছিল। বাটলার তাকে জিজ্ঞাসা করে মাস্টার আপনি আজকে হঠাৎ করে এখানে এসে পড়েছেন? লিন বলে অফকোর্স এটা আমার বাড়ি, আমি আসবো যাব, এটার জন্য কি তোমার পারমিশন নেওয়া লাগবে? বাটলার বলে না না, আমার কথা এই মানে ছিল না, আর আমি আপনার জন্য আরেকটা রুম অ্যারেঞ্জ করে দিচ্ছি। লিন বলে কেন, আমার রুমে কি সমস্যা? তখনই সে তার রুমে চলে যায়। সে যখনই বিশ্রাম নিতে যায় তখনই সে শুনতে পায় যে তার ওয়াশরুম থেকে আওয়াজ আসছে। সে ওয়াশরুমে গিয়ে ফ্যাংলিকে দেখতে পায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? ফ্যাংলি তো ভয় পেয়ে যায় আর সে পড়েই যেতে লাগে। তখনই লিন এসে তাকে ধরে। লিন তাকে আবার জিজ্ঞাসা করে বলো যে তুমি এই বাসার মধ্যে কি করছো? তখন ফ্যাংলি ভয় পেয়ে বাথটাবের মধ্যে পড়ে যায় আর তাকেও নিয়ে পড়ে। লিন তো জানতো যে সে তার বাচ্চার সঙ্গে প্রেগন্যান্ট, কিন্তু সে তার কথাগুলোকে বিশ্বাস করছিল না আর তাকে বলে তুমি টাকার জন্য এখানেও এসে পড়েছো, আমি তো তোমাকে টাকা দিয়েছিলাম। সে বলে না এমন ব্যাপার না। সে বলে আচ্ছা তুমি আমার কাছে আসতে চাও, আর সে তার কাছে আসতে লাগে। ফ্যাংয়ান বলে এটা আমাকে গ্র্যান্ডপা করার জন্য বলেছিল। তখন সে গ্র্যান্ডপার কাছে চলে যায় আর জিজ্ঞাসা করে গ্র্যান্ডপা আপনি এমনটা কেন করেছে? গ্র্যান্ডপা বলে আমি চাইনি যে আমাদের বংশধর এইভাবে জন্ম নি, আর তোমাকে অনেক তাড়াতাড়ি তার সঙ্গে বিয়ে করতে হবে, আর তুমি তো একটা বাচ্চা চাচ্ছিলে, এখন তুমি এটাকে পেয়ে যাচ্ছ, তাই তোমাকে গিয়ে তাড়াতাড়ি করে তাকে বিয়ে করে ফেলার দরকার। ফ্যাঙ্গুই ওখানে আসে আর গ্র্যান্ডপাকে বলে আমার স্টমাকের মধ্যে অনেক বেশি ব্যথা হচ্ছে। গ্র্যান্ডপা তখন অনেক বেশি ভয় পেয়ে যায় আর বাটলারকে বলে তাড়াতাড়ি করে ডাক্তারকে ডাকো। তখন সে তাকে বলে তোমাকে তাড়াতাড়ি করে তাকে বিয়ে করে ফেলার দরকার। সে বলে আমি কেনই বা তাকে বিয়ে করব। পরের সিনে তারা দুজন যাচ্ছিল। ফ্যাঙ্গুই তাকে জিজ্ঞাসা করে আমরা কোথায় যাচ্ছি? তখন লিন বলে বিয়ে করার জন্য। ফ্যাঙ্গুই তখন তাড়াতাড়ি করে গ্র্যান্ডপার কাছে চলে যায় আর বলে আমি এমনটা করতে পারবো না। গ্র্যান্ডপা বলে তুমি যদি বিয়ে না করো তাহলে আমি তোমার আঙ্কেল ডিনের চিকিৎসা বন্ধ করিয়ে দিব। এটা শুনে ফ্যাঙ্গুই রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে আমি বিয়ে করে নিব। যে তাদের বিয়ে করাচ্ছিল সে তাদের এমন ফেস দেখে জিজ্ঞাসা করে তোমাদের ফেস এমন কেন? তারপরে তাদের বিয়ে কমপ্লিট হয়ে যায় আর তারা বাইরে চলে আসে। ফ্যাঙ্গুই পিছনে বসতে চায়, তখন লিন তাকে বলে সামনে এসে বসো। লিন বলছিল এখন তো তোমার ইচ্ছা পূরণ হয়ে গেছে, এখন তো তুমি নিজের উপরে অনেক বেশি গর্ব করছো। ফ্যাঙ্গুই বলে এমন ব্যাপার না, আর তুমি কি জানো এসব কিছু আমাকে গ্র্যান্ডপাই করার জন্য বলেছিল। এটা শুনে লিনের অনেক বেশি রাগ ওঠে আর সে তাকে গাড়ি থেকে বের হয়ে যেতে বলে আর তাকে বলে দেয় যে তুমি বাস দিয়ে এসে পড়ো। ফ্যাঙ্গুই ভাবে সে এমন কেন, আর সে তাকে বলে যে আমিও তোমার গাড়ির মধ্যে বসতে চাই না। পরের দিনে সে তার আঙ্কেল ডিং এর সঙ্গে দেখা করতে যায় আর আঙ্কেল ডিং কে জিজ্ঞাসা করে আঙ্কেল আপনি কেমন আছেন? ফ্যাঙ্গুই বলে আমার মা বাবার মৃত্যুর পরে আপনি একটা পার্সন যে আমার ভালোভাবে খেয়াল রেখেছে, আর ওনার থেকে জিজ্ঞাসা করে আপনি কি আমার মা বাবার ব্যাপারে কিছু জানেন? ডিন বলে আমি তোমার মা বাবার ব্যাপারে কিছুই জানি না, কিন্তু তুমি যখন 3 বছরের ছিলে তখন ডিন ফ্যামিলি তোমাকে অ্যাডপ্ট করে নেয় আর তারাই তোমাকে লালন পালন করে বড় করেছে। যখন আমি তোমাকে প্রথমবার এতিমখানায় দেখেছিলাম তখন তোমার হাতে এটা ছিল। ফ্যাঙ্গুই বলে এটা কি আমার ছিল? ডিং বলে হ্যাঁ এটা তোমার ছিল, আর এটা আজকে আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। অন্যদিকে লিন তার গ্র্যান্ডপার কাছে যায় আর ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে বলে দেখেন
আমি বিয়ে করে ফেলেছি, এখন তো আপনি খুশি? গ্র্যান্ডপা বলে, এখন তোমাকে তোমার ওয়াইফের সঙ্গে ভালোভাবে থাকতে হবে আর তার খেয়াল রাখতে হবে, কারণ সে প্রেগনেন্ট। এটা শুনে তো লিন অনেক বেশি রেগে যায়। যতদিন না তার বাচ্চার জন্ম হয়ে যাচ্ছে ততদিন তুমি তাকে বাড়ির বাইরে নিয়ে যেতে পারবে না। কিন্তু অনেক বেশি রেগে যায় তার গ্র্যান্ডপা আর ফ্যাঙ্গুইয়ের উপরে। সে যখনই ওইখান থেকে যায় তখনই তার ফ্যাঙ্গুইয়ের সঙ্গে ধাক্কা লাগে আর ফ্যাঙ্গুই তার চেহারা দেখে বমি ফিল হয়। ফ্যাঙ্গুই ভাবে তার এমন ফিল হচ্ছে না তো যে আমি তার চেহারা দেখে এমন আচরণ করছি। ফ্যাঙ্গুই তাকে বলে, তুমি এমন ভাববে না যে আমি তোমাকে দেখে এমন করেছি, আমার সত্যি ভমিটিং ফিল হয়েছিল তাই আমি এমন করেছি। লিন বলে, তুমি কি জানো যে আমি তোমাকে 1 মিলিয়ন টাকা দিয়েছিলাম আর তুমি তো এখন এইখানেই এসে পড়েছ, তুমি আমার টাকাগুলোকে ফিরিয়ে দাও। ফ্যাঙ্গুই বলে, না না, লিন তো তার উপরে রেগে যাচ্ছিল। তখনই ওখানে একটা আন্টি চলে আসে আর তার হাত থেকে ক্যান্ডিটা কেড়ে বলে, দেখো তুমি একজন বাচ্চার মা হবে আর তুমি এখনো এমন আচরণই করছো, তুমি তোমার গরিব আচরণ করা বন্ধ করো। পরের দিনে ফ্যাঙ্গুই এসি চালায়, তখন ওইখানে ওই মহিলাটা এসে বলে, তোমার বাসায় কি এসি ছিল না আর তুমি এমন আচরণ করা বন্ধ করো। তাকে একটা স্যুপ দিয়ে যায় যে তুমি এই স্যুপটাকে খেয়ে ফেলো। সে যখন গরমে বসেছিল তখনই তার মনে পড়ে যে এসির রিমোটটা তো ওই মহিলাটাই নিয়ে গেছে। সে তার থেকে ওই রিমোটটা নিতে আসে, তখন সে তাদেরকে কথা বলা বলি করতে শুনে যে অনেক তাড়াতাড়ি এই মেয়েটা এখান থেকে চলে যাবে। সে যদি মিস্টার ইয়াং এর বেবির সঙ্গে প্রেগনেন্ট না হতো তাহলে ইয়াং ফ্যামিলি তাকে কোনোদিনও এইখানে আনতো না। তাকে নিয়ে অনেক বেশি মজা করছিল আর তার ব্যাপারে উল্টাপাল্টা কথাও বলছিল। এসব কিছু শুনে তো ফ্যাঙ্গুই অনেক বেশি রেগে যায় আর ওইখানে বাটলারকে ডেকে নেয় আর বাটলারকে বলে, দেখুন আপনাদের বাসার ইয়াং লেডিকে এই মেয়েরা কি বলছে। বাটলার বলে, তোমাদের সাহস কিভাবে হলো? মেড বলে, তোমরা ইয়াং মাস্টারকে চিনো না, ওনাকে আমি ছোটবেলা থেকেই লালন পালন করে বড় করেছি, উনি তোমাদেরকে ছাড়বে না। কিন্তু মাস্টার ইয়াং বলে, যে দোষ করবে সে পানিশমেন্ট নিশ্চয়ই পাবে। আমি জানতে পেরেছি যে তুমি অন্য একটা ফ্যামিলি থেকেও টাকা নিচ্ছ আর তুমি এই বাসার জিনিসপত্রগুলোকেও চুরি করছো। তোমার কাছে এত টাকা কোথায় থেকে এসেছে? তুমি তো আমাদের ফ্যামিলিকে হার্ম করার জন্য এসেছো। এই কথাটা শুনে ওই মেয়েটা ভয় পেয়ে যায় আর সে বাসা থেকে বের হয়ে যায়। এটা তো ফ্যাঙ্গুইয়ের উপরে অনেক বেশি রেগে ছিল যে আমি তোমাকে ছাড়বো না। পরের দিনে ফ্যাঙ্গুই আর তার বডিগার্ড হসপিটালে এসেছিল। তখনই ওখানে বাইজো আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তুমি কি প্রেগন্যান্ট? ফ্যাংজি বলে, হ্যাঁ, আর এটা কি আমাকে তোমাকে বলতে হবে? ফ্যাংজি বলে, আমার বিয়ে হয়ে গেছে, এখন আমার তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাইজি বলে, তুমি জানতে না যে আমি তোমাকেই পছন্দ করতাম, তোমার বোনকে পছন্দ করতাম না, আর তুমি আমাকে ভুল বুঝে অন্য কারোর কাছে চলে গিয়েছো। ফ্যাংলি বলে, যাই হোক, এখন আমার তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তখন ওখানে মিস জাং এসে পড়ে আর তাকে বলে, তুমি এখানে কি করার জন্য এসেছো? তুমি কি জানো যে এই হসপিটালটা ইয়ং ফ্যামিলি থেকে বিলং করে আর ইয়ং ফ্যামিলি আমাকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে বলেছে যাতে আমি এই হসপিটালে এসে নিজের চিকিৎসা করাতে পারি। জ্যাং তো জানতোই না যে সে ইয়ং ফ্যামিলির ফার্স্ট মাস্টারের সঙ্গে বিয়ে করে ফেলেছে আর এই হসপিটালটাও ইয়ং এর ছিল। ফ্যাংলি ওইখান থেকে তার চেক আপ করানোর জন্য চলে যায়। ফ্যাংজি ডাক্তারকে জিজ্ঞাসা করে, আমার আঙ্কেল টিং এর চিকিৎসা কেমন চলছে? ডাক্তার বলে, ওনার চিকিৎসা অনেক ভালো চলছে আর উনি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ফ্যাংজি যখনই যাচ্ছিল তখনই তাকে অ্যাক্সিডেন্ট করতে লাগে, তখন তার বডিগার্ড তাকে সেভ করে। বডিগার্ড ওই লোককে জিজ্ঞাসা করে, তুমি কি দেখে গাড়ি চালাতে পারো না? লোকটা সরি বলে চলে যায়। তখনই আমরা জানতে পারি যে এটা তার অ্যাডপ্টেড প্যারেন্টস এর কাজ। তখনই আমরা জানতে পারি যে ফ্যাংলি ট্যাং ফ্যামিলি থেকে বিলং করত আর তার স্টেপ মম আর স্টেপ ফাদার তার রিয়েল বাবা মাকে মেরে ফেলেছিল আর তাকে দত্তক নিয়ে এই জন্য রেখেছে যাতে সে বড় হলে তার সব সম্পত্তি তারা পেতে পারে। তার সব সয় সম্পত্তি তারা নিজের নামে আর নিজের মেয়ের নামে করে ফেলেছিল আর ভাবতে লাগে যে ফ্যাংগুই যখন এটা জানতে পারবে যে তার মা বাবাকে আমরা মেরে ফেলেছিলাম শুধুমাত্র প্রপার্টির জন্য, তখন তার অনেক বেশি কষ্ট লাগবে। তাই আমাদেরকে তাড়াতাড়ি করে তাকে মেরে ফেলতে হবে আর ওই ডিংকেও মেরে ফেলতে হবে। তারা কথা বলা বলি করছিলই, তখনই তাদের ফিল হয় যে কেউ তাদের কথাগুলোকে শুনছে। তারা যখন বাইরে আসে তখন তারা একটা মেয়েকে দেখতে পায়। মেড বলে, সরি স্যার, আমি আপনাদেরকে ডিস্টার্ব করে দিলাম। তখন তাদের মেয়েদের উপরে সন্দেহ হতে লাগে যে সে সবকিছু শুনে ফেলেনি তো, আর তারা মেয়েকে বলে, ঠিক আছে, তুমি গিয়ে তোমার কাজ করো। অন্যদিকে ফ্যাংলি গ্র্যান্ডফাদারকে রিকোয়েস্ট করছিল যে গ্র্যান্ডফাদার, আমার পড়ালেখা কমপ্লিট করার জন্য আমি স্কুলে যেতে চাই।
যায়। গ্র্যান্ডফাদার তখন তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তোমার এই অবস্থা আর তুমি এখন স্কুলে যাবে, আর আমি তোমার এই অবস্থায় কোনোদিনও স্কুলে যেতে দিব না। আর তুমি যদি নিজের ইচ্ছে মতো চলো তাহলে তোমার আঙ্কেল ডিং এরও চিকিৎসা কোনোদিনও করবো না। ফ্যাংলি বলে না, আপনি এমনটা করবেন না। তখনই ফ্যাংজির কাছে একটা কল আসে আর তাকে বলা হয় যে তোমার আঙ্কেল ডিনকে হসপিটাল থেকে কেউ নিয়ে গেছে। এটা শুনে তো ফ্যাংগুই অনেক বেশি চিন্তিত হয়ে যায় আর তাড়াতাড়ি করে ওইখান থেকে যেতে লাগে। গ্র্যান্ডফাদার তো এসব কিছু দেখে অনেক বেশি রেগে যায় আর বাটলারকে বলে আমার মনে হয়েছিল যে এই মেয়েটা অনেক বেশি সরল সোজা, কিন্তু সে একদমই সরল সোজা না। বাটলার বলে গ্র্যান্ডফাদার আপনি রাগ করবেন না, আর আজকালের বাচ্চারা এমনই হয়। ফ্যাংজি হসপিটালে এসে জিজ্ঞাসা করে আপনি কি আমার আঙ্কেল ডিনকে খুঁজে পেয়েছেন, উনি কোথায় চলে গেছেন? ডাক্তার বলে কালকে আমরা আপনার আঙ্কেলকে রুমে দেখেছিলাম, যখন আজকে রুমে যাই তখন আমরা তোমার আঙ্কেলকে দেখতে পাইনি। ফ্যাংজি বলে যাই হোক আপনারা তাড়াতাড়ি করে আমার আঙ্কেল ডিনকে খুঁজে আনুন। ফ্যাংজি যখন দাঁড়িয়ে ছিল তখনই তার উপরে একটা ফুলের টপ পড়তে যায়, তখনই লিন এসে তাকে বাঁচিয়ে ফেলে। ফ্যাংজি তাকে ধন্যবাদ বলে। ফ্যাংজি বলে তুমি একদমই পুরো হিরোর মতো, যখনই হিরোইন সমস্যার মধ্যে থাকে তুমি তখনই এসে তাকে বাঁচিয়ে নাও। এটা শুনে জিয়াওয়ের ভালো লাগে, কিন্তু সে তার সামনে শো করে না। তারপরে ফ্যাংজি যেতে লাগে, তখন সে তাকে ফলো করতে লাগে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? ফ্যাংজি বলে আমার আঙ্কেল ডিন হারিয়ে গেছে, আমি ওনাকে খুঁজতে যাচ্ছি। ফ্যাংজি তার হাত ধরে তাকে একটা ক্যান্ডিও দেয়। এসব কিছু লিনের অনেক বেশি ভালো লাগে। তারপরে সে আঙ্কেল ডিং এর সঙ্গে দেখা করতে যায় আর আঙ্কেল ডিনকে জিজ্ঞাসা করে আপনি কোথায় চলে গিয়েছিলেন? আঙ্কেল ডিন বলে আমি বিড়ালকে ফলো করতে করতে বাইরে চলে গিয়েছিলাম আর আমি বুঝতেই পারিনি আমি কখন হসপিটাল থেকে বের হয়ে গেছি। একটা লোক আমাকে সাহায্য করে হসপিটালে দিয়ে গেছে। ফ্যাংজি বলে পরের বার থেকে আপনি আর কোনোদিনও বাইরে যাবেন না। অন্যদিকে ডিং একটা ডাক্তারকে জিজ্ঞাসা করে আমার ওয়াইফের একটা আত্মীয় এই হসপিটালের মধ্যে আছে। ডাক্তার বলে হ্যাঁ, তার নাম আঙ্কেল ডি। লিন বলে ঠিক আছে। পরের সিনে লিনের নেফিও অনেক বেশি রেগে যাচ্ছিল আর বলে কে এই মেয়েটা যে আমার আঙ্কেলের সঙ্গে বিয়ে করেছে আর আঙ্কেলের বাচ্চার সঙ্গে প্রেগনেন্ট, নিশ্চয়ই সে টাকার জন্য এসেছে। তখনই ওখানে ফ্যাংলি আসে, তখন সে তাকে অনেকগুলো কথা শোনায় যে তোমাদের মতো মেয়েরাই আমার আঙ্কেলের আশেপাশে ঘুরতে থাকো, তোমার কত টাকা দরকার তুমি ওই টাকা নিয়ে এই বাড়িটাকে ছেড়ে দাও। যখনই সে ইয়াংকে দেখতে পায় তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়। ইয়াং বলে আমি ওই লোকেদেরকে পছন্দ করি না যারা এই বাসার মধ্যে এসে নাটক ক্রিয়েট করে। এটা সে ফ্যাংজির জন্য বলেছিল আর তার নেফিওর জন্য। পরের দিনে ইয়াং একটা রিং নিয়েছিল আর ওই রিংটা বিড়াল নিয়ে যায়। ইয়াং ওই বিড়ালের থেকে রিংটা বার করতে লাগে, তখন কেউ ওই দরজাটাকে বন্ধ করে দেয়। ফ্যাংজি বিড়ালের আওয়াজ শুনে দরজা খুলে, কারণ সে বিড়াল অনেক বেশি পছন্দ করত। তখনই সে দেখতে পায় যে ওই রুমের মধ্যে আরো একজন আছে। ইয়াং তাকে বলে প্লিজ তুমি আমাকে সাহায্য করো। ইয়াং বলে না, তুমি আমার কাছে থাকো। তখন ফ্যাংজি তাকে উঠিয়ে নিয়ে যেতে লাগে। তখন ইয়াং অজ্ঞান হয়ে যায়। ফ্যাংজি ভাবতে লাগে এখন তার কি করার দরকার, আর সে তাকে সিপিআর দেওয়ার জন্য যায়। তখনই ইয়াং জেগে যায় আর তাকে বলে তুমি এসব কি করছিলে? ফ্যাংজি বলে আমি তোমার সাহায্য করতে চাচ্ছিলাম। ইয়াং বলে তুমি কত খারাপ আর তুমি সব সময় আমার সুবিধা নিতে চাও। ফ্যাংজি বলে তাকে আমি সাহায্য করতে গেলাম আর সে আমাকে উল্টো কথা বলছে। ইয়াং তাকে বলে যে আজকে এখানে যা কিছুই হয়েছে কেউ যাতে এই ব্যাপারে কিছুই না জানতে পারে। তখন ফ্যাংজি ওই রিংগুলোকে তার রুমের মধ্যে রাখতে আসে আর সে দেখতে পায় যে সে ভিতরে গোসল করার জন্য গিয়েছে, কিন্তু পানির কোনো আওয়াজ হচ্ছে না। তাই সে ভাবতে লাগে সে আবারও অজ্ঞান হয়ে গেল না তো। সে কান লাগিয়ে শুনছিল। তখনই ইয়াং বাইরে এসে পড়ে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি করছিলে? ফ্যাংজি বলে না কোনো ব্যাপারই না, আর সে তার বডি দেখছিল। ইয়াং তাকে জিজ্ঞাসা করে তুমি এইখানে কি করার জন্য এসেছিলে? ফ্যাংজি বলে আমি এইখানে রিং রাখার জন্য এসেছিলাম। যখন আমি দেখতে পেরেছি কোনো আওয়াজ হচ্ছে না তখন আমি মনে করেছি তুমি আবারও অজ্ঞান হয়ে গেছো। ইয়ান বলে আমার মনে হচ্ছে যে তুমি আমার কাছে আসার চেষ্টা করছো। ফ্যাংজি বলে না। ইয়াং বলে আমরা একবার ট্রাই করতে লাগি আর সে তার কাছে যেতে লাগে। তখন ইয়াং ভয় পেয়ে ওইখান থেকে চলে যায়। পরের দিনে ইয়াং ভাবছিল যে মিস্টার ইয়াং এর বডি অনেক বেশি সুন্দর ছিল। পরের দিনে ইয়াং এর নেফিউ ফ্যাংজিকে অনেক বেশি বুলি করছিল যে তোমার সাহস কিভাবে হলো আমার আন্টিকে বিয়ের করে দেওয়ার? উনি হয়তো আমাদের মা না, কিন্তু উনি আমাদেরকে ছোটবেলা থেকেই লালন পালন করে বড় করেছে, আর তোমার আসার পরে আমার আঙ্কেল তাকে বের করে দিয়েছে আর আমি এখন তোমাকে ছাড়বো না। এই ব্যাপারটাকে নিয়ে সে তাকে বুলি করছিল। ফ্যাংজি বলে যদি আমার হাজবেন্ড ইয়াং এই ব্যাপারে জানতে পারে
পারে তাহলে উনি তোমাকে ছাড়বে না। নেফিউ বলে এখন তোমার হাজবেন্ড এখানে নেই, তাহলে কেই বা তোমাকে বাঁচাবে। ইয়াং তো এসেই তার গলা চেপে তাকে সুইমিং পুলের মধ্যে ফেলে দেয় আর সে বলে আমার কাছে আসো। কাছে আসলে সে তাকে আরেকটা লাথি মারে আর তাকে বলে আজকের পর থেকে যাতে আমি তোমাকে আমার ওয়াইফের কাছে না দেখি। ফ্যাংজি অজ্ঞান হয়ে যায়, তখনই সে তাকে উঠিয়ে নিয়ে যেতে লাগে আর তার নেফিউকে বলে দেয় যে আজকের পর থেকে যাতে আমি তোমাকে ওল্ড হাউসে না দেখতে পাই। পরের দিনে ফ্যাংজিকে ডাক্তার দেখতে আসে আর ডাক্তার ইয়াংজিকে বলে তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আর তার ফিভার উঠেছে, এখন তাকে বিশ্রাম নেওয়ার দরকার আর আপনাকে তাকে অনেক ভালোভাবে খেয়াল রাখতে হবে। ইয়াং তার মেয়েকে বলে গিয়ে তার জন্য গরম পানি নিয়ে আসো। সে ফ্যাংগুইর অনেক বেশি কেয়ার করছিল। ফ্যাংগুই যখন খারাপ স্বপ্ন দেখে প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, তখন ইয়াং তাকে ছেড়ে যায় না আর ওখানেই বসে থাকে। সকালে যখন ফ্যাংগুইর ঘুম ভাঙে তখন সে মেয়েটকে জিজ্ঞাসা করে আমার কি হয়েছিল। মেয়েট বলে ধন্যবাদ ম্যাডাম যে আপনি জেগে গেছেন, মাস্টার ইয়াং আপনাকে 2 দিন যাবত খেয়াল রাখছিল, 2 দিন যাবত আপনি ঘুমাচ্ছিলেন। ফ্যাংগুই বলে সত্যি, এখন মাস্টার ইয়াং কোথায় আছে? মেয়েট বলে আপনার জন্য খাবার তৈরি করতে গিয়েছে। তখন ফ্যাংগুই তাড়াতাড়ি করে তার কাছে আসে আর তাকে ধন্যবাদ বলে আর তাকে জিজ্ঞাসা করে তুমি আমার জন্য কি তৈরি করছো। ফ্যাংগুই বলে আমি খাবার তৈরি করে দিচ্ছি, কিন্তু সে খাবার তৈরি করতে পারছিল না। পরের দিনে সে বসেছিল, তখনই ইয়াং তার জন্য সব খাবারগুলোকে তৈরি করে আনে। ফ্যাংগুই বলে ধন্যবাদ আমার জন্য এত খাবার তৈরি করার জন্য। স্নোফল হচ্ছিল তখন ফ্যাংগুই বাইরে যায় আর সে ক্যাটটাকে কোলে ওঠায়, তখনই ইয়াং তার জন্য ছাতা ধরে। ফ্যাংগুই জিজ্ঞাসা করে তুমি আমার জন্য এসব কিছু কেন করছো। ফ্যাংগুই বলে আমি তোমার জন্য না, আমি এই বিড়ালের জন্য করছি আর সে ওইখান থেকে চলে যায়। তখন ফ্যাংগুই ভাবে সে কত খারাপ, সে আমার কেয়ার করে কিন্তু এটা স্বীকার করতে চায় না। পরের দিনে ফ্যাংগুইর বডিগার্ড ফ্যাংগুইকে এসে বলে আপনাকে যে ওই দিন অ্যাক্সিডেন্টটা করছিল ওইটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, কেউ ইচ্ছে করে আপনাকে মেরে ফেলতে চাইছিল। তখনই একটা মেয়ে এসে বলে মিস জিয়াং। তখন ফ্যাংগুই বলে আন্ট আপনি এখানে কি করছেন। তখন আন্টি বলে তোমার দত্তক বাবা মা তোমাকে মেরে ফেলতে চাইছে। ফ্যাংগুই তার বডিগার্ডকে বলে দেয় যে এই ব্যাপারে খবর নাও আর তার আন্টকে জিজ্ঞাসা করে আপনি এখানে কিভাবে এসেছেন। আন্ট বলে ওনারা বুঝে গেছেন যে আমি সবকিছু জেনে গেছি, তাই ওনারা আমাকে মারার জন্য লোক পাঠাচ্ছে। ফ্যাংগুই বলে এখন আমি চাই যে আপনি সেফ থাক। পরের দিনে ইয়াং তার ওয়াইফের ব্যাপারে খোঁজ খবর নিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট বলে আমরা জানতে পেরেছি যে আপনার ওয়াইফ ওই ফ্যামিলির রিয়েল মেয়ে না, তাকে অ্যাডপ্ট করা হয়েছিল আর তার মা বাবার ব্যাপারে কেউই কিছু জানে না। শুধু এতটুকুই জানা গেছে যে তার মা বাবা মারা গেছে আর এটার কোনো ক্লুই পাওয়া যায়নি আর আঙ্কেলই তার জীবন বাঁচিয়েছিল আর তাকে একটা অনাথ আশ্রমে নিয়ে গিয়েছিল আর এই জন্যই ফ্যাংগুই ওনাকে হসপিটালের মধ্যে অ্যাডমিট করিয়েছে। ওনার নাম আঙ্কেল ডিং আর গ্র্যান্ডফাদার আঙ্কেল ডিং এর নামে ওনাকে ব্ল্যাকমেইল করে যাতে উনি আপনাকে বিয়ে করে ফেলে আর আপনার বাচ্চাকে জন্ম দেয়। ইয়াং লেডি এখন বাইরে গিয়ে পড়ালেখা করতে চায়, কিন্তু গ্র্যান্ডফাদার তাকে ব্ল্যাকমেইল করে যে তুমি যদি বাইরে পড়ালেখা করতে যাও তাহলে তোমার আঙ্কেল ডিং এর চিকিৎসা আমরা করাবো না। পরের দিনে গ্র্যান্ডফাদার আবারও ফ্যাংলিকে বকা দিচ্ছিল কারণ সে বলেছিল যে সে ওই ওল্ড হাউসে থাকতে চায় না আর সে এখন বাইরে গিয়ে তার মা বাবার মৃত্যুর ব্যাপারে ইনভেস্টিগেশন করতে চায় আর তার দত্তক মা বাবা কেনই বা তাকে মারতে চায় এটাও জানতে চায়। গ্র্যান্ডফাদার তার উপরে রেগে বলে আমি কোনোদিনও তোমাকে ওল্ড হাউস থেকে বাইরে যেতে দেব না। তখন ওখানে ইয়াং চলে আসে আর গ্র্যান্ডফাদারকে বলে সে মা হবে আর সে আমার ওয়াইফ, তার যেখানে ইচ্ছা সে ওইখানেই থাকতে পারে আর সে চাঁদ দেওয়ার মাঝখানে বন্ধ থাকতে পারে না। এখন আমি তাকে বলছি যে সে বাইরে গিয়ে পড়ালেখা করতে পারবে আর বাইরে গিয়ে থাকতেও পারে, এটা জরুরি না যে সে শুধু ওল্ড হাউসের মধ্যেই থাকবে। গ্র্যান্ডফাদার তো অনেক বেশি রেগে যায় আর বলে আমি এটা বাচ্চার ভালোর জন্যই করছিলাম। ইয়াং বলে আমার মাও আপনার জন্য মারা গিয়েছে, এখন আপনি বলুন যে আমার মা কোথায়। এটা শুনে দাদা অনেক বেশি রেগে যায় আর তার মাথার মধ্যে কাচের গ্লাস দিয়ে হিট করে, এটার কারণে তার মাথা কেটে যায় আর ওইখান দিয়ে রক্ত বের হচ্ছিল। তখনই ওইখানে তার তৃতীয় ভাই এসে পড়ে আর তারই হসপিটাল ছিল, তাই সে তাকে ট্রিটমেন্ট করার জন্য নিয়ে যায় আর তাকে বলে তোমার ভয় পাওয়ার কোনোই কারণ নেই আর তোমার ওয়াইফ কি প্রেগনেন্ট। ইয়ান বলে হ্যাঁ। তারপরে ফ্যাংগুই লুকিয়ে তাদের কথাগুলোকে শুনছিল। ভাই বলে কি হয়েছে, আপনি লুকিয়ে কেন কথা শুনছেন, আপনি আমাদের কাছেই এসে পড়ুন। আর সে গ্র্যান্ডপার ভিডিও দেখায়, গ্র্যান্ডপা তাকে স্টোরি বলছিল। এটা দেখে তো ইয়াং বিশ্বাসই করতে পারছিল না যে গ্র্যান্ডপা স্টোরিও বলতে
পারে। ফ্যাংগুই বলে আমি গ্র্যান্ডপাকে বলেছি যে উনি যদি এভাবেই আচরণ করে আর তোমাকে মারতে থাকে তাহলে আমি কোনোদিনও এই বাচ্চাকে জন্ম দিব না। এজন্যই গ্র্যান্ডপা তোমাকে সরি বলেছে। আর গ্র্যান্ডপা এইটাও বলেছে যে আমি তোমার মতোই। তারা এসব কথা বলছিলই তখনই ওখানে থার্ড ভাই এসে বলে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। ফ্যাংগুই তার সঙ্গে কথা বলতে যায়। তখন তার ভাই বলে আমার ভাইয়ের অবস্থা ঠিক না আর তার ব্যথাটা অনেক বেশি লেগেছে, হতে পারে তার জ্বরও উঠতে পারে, তাই আপনি তার খেয়াল রাখবেন। ফ্যাংগুই বলে ঠিক আছে। তারপরে সেই সব ভাইদেরকে বলে দেয় যে আমাদের ভাই বিয়ে করে ফেলেছে আর তার বেবিও হবে। পরের দিনে ফ্যাংগুই তার অনেক কেয়ার করছিল আর তার শার্ট খুলছিল। তখন ইয়াং জেগে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি এসব কিছু কি করছো। ফ্যাংগুই বলে তুমি ভুল ভাববে না, আমার মনে হয়েছিল যে তোমার জ্বর উঠেছে, এই জন্য আমি তোমার শার্ট খুলে তোমাকে জল পড়তে দিতে চাচ্ছিলাম। ইয়াং বলে না আমি তোমাকে ভুল ভাবছি না আর তুমি কন্টিনিউ করো। ফ্যাংগুই বলে তোমার কি খারাপ লাগেনি। ইয়াং বলে না। পরের দিনে সে বাসা থেকে বের হয়ে যায়। ওল্ড ম্যান বলে হ্যাঁ হ্যাঁ চলে যাও আর সে ওইখান থেকে চলে যায়। ফ্যাংগুই বলে আপনি চিন্তা করবেন না, আপনার গ্র্যান্ড চাইল্ড অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর আপনার কাছে এসে পড়বে। বাইরে লিন তার জন্য অপেক্ষা করছিল আর সে তাকে বলে তুমি কি স্কুলের মধ্যে থাকতে পারবে। ফ্যাংগুই বলে হ্যাঁ আমি স্কুলে থাকতে পারবো। লিন বলে আমি কি তোমার জন্য আরো কার্ড বাড়িয়ে দিব। ফ্যাংগুই বলে এটার কোনোই প্রয়োজন নেই। গ্র্যান্ডপা তাদেরকে ওপর থেকে দেখছিল যে তারা চলে গেছে নাকি না। বাটলার বলে চলে গেছে কিন্তু সে আপনার সঙ্গে দেখা করার জন্য অনেক তাড়াতাড়ি আসবে। পরের দিনে তারা ওই বাসার মধ্যে যায় যেখানে মিস্টার লিন থাকতো। মিস্টার লিন তাকে বলে তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তুমি এই হেল্পারকে বলতে পারো। আমাকে এখন মিটিং করার জন্য যেতে হবে তাই আমি এইখান থেকে যাচ্ছি। তার যে আরেকটা ভাই ছিল সে ফ্যাংগুইয়ের জন্য অনেক বড় একটা গিফট নিয়ে আসে। সে মাইক দিয়ে বলে ভাবি কংগ্রাচুলেশন আপনার বাচ্চা হবে। আর সে তার জন্য অনেকগুলো টয় নিয়ে এসেছিল আর এটা করার জন্য তার আরেকটা ভাই তাকে পাঠিয়েছে। এসব কিছু দেখে তো লিন অনেক বেশি রেগে যায়। ফ্যাংগুই স্কুলে যাচ্ছিল তখনই জিয়াং তার কাছে এসে বলে তুমি তো প্রেগন্যান্ট মহিলা, তাহলে তুমি স্কুলে কি জন্য যাচ্ছ? এটা তো অনেক বেশি লজ্জাজনক ব্যাপার। জানি না যে এই বাচ্চার বাবা। জিয়াও এখনো জানতো না যে তার বোন অনেক বড় একটা কোম্পানির সিওর ওয়াইফ হয়ে গেছে। তখন ফ্যাংগুই তাকে বলে তুমি তো গ্রামে ছিলে আর গ্রাম থেকে পড়ালেখা করে শহরে এসেছো। এটা শোনার পর তো তার অনেক বেশি ইনসাল্ট হয়ে যায় আর তার ফ্রেন্ড গুলো তাকে ইনসাল্ট করতে লাগে যে দেখো তার মা বাবা তো গ্রামের থেকে এসেছে আর আমাদের সামনে নাটক করে। পরের দিনে সে অনেক বেশি রেগে গিয়ে ফ্যাংগুইয়ের ব্যাপারে উল্টাপাল্টা নিউজ ছড়াতে লাগে। পরের দিনে সে তার বডিগার্ডের সঙ্গে যাচ্ছিল তখন সবাই তাদেরকে দেখছিল। ফ্যাংগুই তার বডিগার্ডকে বলে তুমি গিয়ে জানো যে তারা আমাদের সঙ্গে এইসব কিছু কেন করছে। বডিগার্ড বলে ঠিক আছে। তখনই তার কাছে তার ফ্রেন্ড এসে বলে দেয় যে তোমার ব্যাপারে অনেকগুলো রিউমার্স ছড়িয়েছে যে তুমি সব ছেলেদেরকেই সিডিউস করো। এসব কিছু দেখে তো ফ্যাংগুই অনেক বেশি রেগে যায় আর সে বুঝে যায় যে এইসব কিছু মিস জাংই করেছে আর বলে আমি মিস জাংকে একদমই ছাড়বো না। তখনই তার কাছে দুজন ছেলে আসে আর বলে তুমি তো আমাদের স্কুলেই পড়ো, তুমি একটা রাতের জন্য এসে পড়ো আর তোমার যত টাকা দরকার আমরা তোমাকে দিয়ে দিব। এটা দেখে তার বডিগার্ড তাকে অনেক বেশি মেরে দেয়। তারপরে তারা তিনজন বসেছিল আর ওই ছেলেদের প্যারেন্টস আসে আর তাকে বলে তোমরা কেন আমার ছেলেদেরকে মেরেছ। তখন প্রিন্সিপাল বলে তোমরা ঝগড়া করবে না কারণ এদের প্যারেন্টস এখনো এখানে আসেনি। তখনই ওখানে মিস ইয়ান এসে পড়ে আর মিস ইয়ানকে দেখে তারা বলতে লাগে মিস ইয়ান আমরা আপনাকে প্রথমবার দেখেছি আর আমরা তো আপনাকে দেখতেও পাই না। আর তারা বলতে লাগে আমরা এই গ্রুপের থেকে, আমরা ওই গ্রুপের থেকে। সে তখন কারো কথাই শোনে না আর তার ওয়াইফকে ওইখান থেকে নিয়ে চলে যায়। যখন তার প্যারেন্টস দেখতে পায় যে তার কানেকশন ইয়াং এর সঙ্গে আছে তখন তারা তাদের বাচ্চাদেরকে মারতে লাগে। পরের দিনে লিন তাকে জিজ্ঞাসা করে তুমি কোথাও ব্যথা পাওনি তো। ফ্যাংগিয়ান বলে না আমার বডিগার্ড আমাকে বাঁচিয়ে নিয়েছে, এমনি তো ওইটার মধ্যে আমার কোনো ভুলই ছিল না। মিস্টার লিন বলে তোমার যদি কোনো কিছুতে কোনো ভুলই না থাকে তাহলে তুমি যে কাউকে মারতে পারবে। এটা শুনে ফ্যাংগুই অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে দেখছিল। তখন মিস্টার লিন বলে তুমি কি দেখছো। ফ্যাংগুই বলে তোমাকে ভালো লাগছে আর তোমার ফেসটা অনেক বেশি কিউট লাগছে। মিস্টার লিন বলে তুমি তোমার ফেস ঘোরাও আর সে তার ফেসটাকে ঘুরিয়ে দেয়। তখন তার ফ্রেন্ড ভাবছিল যে সে মিস্টার লিনের গাড়ির মধ্যে কি করার জন্য গিয়েছে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে সে মিস্টার লিনের ওয়াইফ। এটা শুনে ফ্রেন্ড বলে কি সে
সে এত বড় সিওর ওয়াইফ। আর সে ভাবতে লাগে সে এত বড়লোক পার্সনকে কিভাবে পেয়ে গেল। মিস্টার লিন তার ব্যাপারে যে নিউজগুলো ছড়িয়েছিল ওই সবগুলোকে মুছে দেয়। পরের দিনে ফ্যাঙ্গুই তার ফ্রেন্ডের সঙ্গে ছিল। তার ফ্রেন্ড তাকে বলে, এটা তো অনেক ভালো ব্যাপার যে তুমি এত বড় সিওর ওয়াইফ হয়ে গেছো, আর এইটার ব্যাপারে তুমি আমাকে কোনোদিনও বলোনি। ফ্যাঙ্গুই বলে, এমনটা না। ফ্রেন্ড বলে, তুমি আমাকে মিথ্যে কথা বলছো। আর তাকে বলে, নিশ্চয়ই তোমার প্রেসিডেন্ট তোমার জন্য কিছু না কিছু করেছে। তখন তারা জানতে পারে যে প্রিন্সিপাল তাদের সবার থেকে ক্ষমা চাইছে। আর তারা সবাই জেনে গেছিল যে এসব কিছুর পিছনে মিস জাং আছে, আর মিস জাংও সবার থেকে ক্ষমা চায়। ফ্রেন্ড বলে, ওয়াও, এটা কত কিউট, তোমার হাজবেন্ড তোমার জন্য এত কিছু করেছে। পরের দিনে তারা দুজন শপিং করার জন্য চলে যায় মিস্টার ইয়াং এর জন্য, কারণ মিস্টার ইয়াং তাদেরকে অনেক বেশি সাহায্য করেছিল। ফ্যাঙ্গুই তার জন্য একটা টাই নেয়, আর তার ফ্রেন্ড তার জন্য কিছু পার্সোনাল জিনিস কিনে তাকে দিয়ে দেয়। আর তাকে বলে, তুমি এইসব জিনিসকে বাসায় গিয়ে খুলবে। ফ্যাঙ্গুই জিজ্ঞাসা করে, এসব কিছু কি? আর পরের দিনে ফ্যাঙ্গুই ধন্যবাদ বলে তার এত বেশি সাহায্য করার জন্য। আর তাকে জিজ্ঞাসা করে, আমরা কি উইচ্যাটের মধ্যে অ্যাড হতে পারি? তখন মিস্টার ইয়াং তাকে বারণ করে না, আর তার সঙ্গে অ্যাড হয়ে যায়। সে ওইখান থেকে যাচ্ছিল, তখনই ফ্যাঙ্গুই তাকে থামিয়ে বলে, আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি। আর সে তাকে ওইটা দিয়ে ওইখান থেকে চলে যায়। তখন মিস্টার লিন ভাবছিল যে সে আমার জন্য কি নিয়ে এসেছে। অন্যদিকে ইয়াং তার ফ্রেন্ডের জিনিসগুলোকে খুলে দেখছিল। সে দেখতে পায় যে এটার মধ্যে টাই আছে। তখন সে ভাবতে লাগে, টাই যদি এটার মধ্যে থাকে তাহলে ওইটার মধ্যে কি? অন্যদিকে মিস্টার ইয়াং মেয়েদের জিনিস বার করে। তখন ফেংজি তাড়াতাড়ি করে তার কাছে যায়। মিস্টার ইয়াং বলে, তোমার কি এসব কিছু পছন্দ যে তুমি অন্য কাউকেও দিচ্ছ? ফ্যাঙ্গুই বলে, এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি তোমার জন্য টাই নিয়ে এসেছিলাম, আর আমার ফ্রেন্ড আমার জন্য এসব কিছু কিনেছিল, আর এই প্যাকেটগুলো এক্সচেঞ্জ হয়ে গেছে। আমি তো তোমার জন্য টাই নিয়ে এসে। আর তাকে বলে, তুমি আমাকে ভুল ভাববে না। আর সে ওইখান থেকে যাচ্ছিল, তখন মিস্টার লিন তাকে ধরে, আর সে তার উপরে পড়ে যায়। মিস্টার লিন তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে বলো যে তুমি এখান থেকে পালাচ্ছিলে কেন? মিস্টার লিন বলে, তুমি কি আমাকে এইভাবেই ধন্যবাদ বলবে? তখন ফ্যাঙ্গুই তাকে কিস করে ওইখান থেকে চলে যায়। সে অনেক বেশি শাই ফিল করছিল, কারণ তার বিশ্বাস হচ্ছিল না যে সে মিস্টার লিনের সঙ্গে এখন কি করেছে। আর এটার জন্য সে আমাকে বাসা থেকে বের তো করে দিবে না। আর সে সব সময় মিস্টার লিনকে ইগনোর করতে লাগে। মিস্টার লিন ভাবে যে সে সব সময় আমাকে ইগনোর কেন করছে। সে অ্যাসিস্ট্যান্টকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, আর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে নিশ্চয়ই আপনার ওয়াইফ অন্য কাউকে পছন্দ করতে লেগেছে, এই জন্যই এমন করছে। পরের দিনে আমরা ফ্যাংয়ানকে দেখি সে কোথায় যেন যাচ্ছিল। তখন একটা লোককে কিছু লোকেরা মারছিল। তখন ফ্যাংয়ে ওনাকে সেভ করে আর তাকে মিস্টার ডিং এর কাছে নিয়ে যায়। আঙ্কেল ডিং তাকে বলে, তুমি এখান থেকে যাও, আমি ওনার খেয়াল রাখবো। ফ্যাঙ্গুই বলে, আপনি একদমই চিন্তা করবেন না, আপনার যে প্যান্ডেলটা ভেঙে পড়েছিল আমি ওইটাকেও ঠিক করে দিব। তখন ওই লোকটা বলে, তুমি তো অনেক বেশি ভালো মেয়ে। পরের দিনে মিস্টার লিন তার গ্র্যান্ডপাকে বলে যে আমি আমার মায়ের ব্যাপারে জানতে চাই। তখন একটা মেয়ে এসে তাকে বলে যে এটা 20 বছর আগের কথা, তখন আপনি অনেক ছোট ছিলেন, আর আপনার ফাদার আপনার মাকে পছন্দ করতো না। আর আমার যতটুকু মনে পড়ে যে আমি কিছু দিনের জন্য গ্রামে চলে গিয়েছিলাম, আর আমি যখন গ্রাম থেকে ফিরে আসি তখন আমি দেখতে পাই যে আপনার মা আর আঙ্কেল মারা গেছে, আর ওনাদের প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তারপরে আমাকে জব থেকে সরিয়ে দেওয়া হয়, আর আমি জানতে পারিনি যে আপনার মা আর আঙ্কেল কোথায় গিয়েছে। আর আমি শুধু এতটুকুই জানি। তখন মিস্টার লিন ভাবে আঙ্কেল তো এখনো বেঁচে আছে, কিন্তু আমার মায়ের ব্যাপারে কিছুই জানা যায়নি, আর আমাকে যেভাবেই হোক আঙ্কেলকে খুঁজতে হবে। তখন মেট বলে যে আপনার আঙ্কেলের টাইগারের একটা প্যানেল আছে, আর আপনার আঙ্কেলের মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল, হয়তো ওনার ওই চিহ্নটা এখনো থাকবে। পরের দিনে ফ্যাংওয়ান প্রিন্সিপালের কাছে যায়। সে একটা পেন্টিং তৈরি করেছিল। প্রিন্সিপাল তাকে বলে যে তুমি যেমন পেন্টিং তৈরি করেছো এমন আরেকজনও তৈরি করেছে। ফ্যাংওয়ান বুঝে যায় যে এই কাজটা কার হবে, আর বলে এটা জাঙ্গের কাজ না। প্রিন্সিপাল বলে হ্যাঁ, কিন্তু এটা তুমি কিভাবে জানলে? ফ্যাংওয়ান বলে আপনি এটাকে নিয়ে কোনো চিন্তাই করবেন না, আমি একটা লাইভ কনফারেন্স করব, এটার মধ্যে সবাই জেনে যাবে যে কে এই পেন্টিংটাকে চুরি করেছে। সে লাইভের মধ্যে মিস্টার লিনকে ডাকে। মিস্টার লিন ভাবে যে সে আমাকে কেনই বা লাইভের মধ্যে ডেকেছে। অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞাসা করে, স্যার আপনার কি হয়েছে? আপনার ওয়াইফকে আপনার থেকে টাকা
চেয়েছে। মিস্টার ইয়াং বলে না, সে আমাকে লাইভ কনফারেন্সের মধ্যে আসতে বলছে। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে স্যার আমি কি গাড়ি তৈরি করব। তখন মিস্টার লিন এমন দেখায় যে তার এটাতে কোনো চিন্তাই নেই। অ্যাসিস্ট্যান্টে যাওয়ার পরেই সে তার মোবাইলটাকে অন করে আর তার ভাইদেরকে ডাকে। তার ভাইয়েরা তো ভাবছিল আজকে কি হবে, আমাদের বড় ভাইয়ের ওয়াইফ আজকে কি করবে। আর তারা লাইভ কনফারেন্সের মধ্যে অনেকগুলো টাকা ডোনেটও করে, 30-40 মিলিয়নের মতো। ফ্যাংয়ান জ্যাংকে বলে এখনই সবাই জেনে যাবে যে কে কপি করেছে আর কে কপি করেনি। তখন লাইভ কনফারেন্স শুরু হয়ে যায় আর ফ্যাংয়ান তাড়াতাড়ি করে তার পেন্টিংটাকে শেষ করে ফেলে। ফ্যাংয়ান তাকে বলে এই ডিশের মধ্যে আমার একটা সাইনও ছিল, আর তুমি যখন আমার পেন্টিংটাকে চুরি করেছো তাহলে তোমার স্কুলের সবার সামনে আমার থেকে ক্ষমা চাইতে হবে। জ্যাং তো হেরে যায় আর এটাতে সে অনেক বেশি ইনসাল্ট হয়ে যায়। তখনই প্রিন্সিপাল এসে বলে আমাদের স্কুলের মধ্যে কেউ অনেকগুলো টাকা ডোনেট করেছে, আর সে জানতে পারে যে তার হাজবেন্ডের ভাইয়েরাই টাকা ডোনেট করেছে। ফ্যাংওয়ান পরে যেতে লাগে, তখনই মিস্টার লিন এসে তাকে ধরে ফেলে। তখন তাদের দুজন ভাই বলে তাদের তো রোম্যান্স চলছে আর তারা ওইখান থেকে চলে যায়। মিস্টার লিন তাকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? ফ্যাংওয়ান বলে হ্যাঁ আমি ঠিক আছি। আর তুমি কি আমাদের স্কুলের মধ্যে এতগুলো টাকা ডোনেট করেছো? মিস্টার লিন বলে না আমি ডোনেট করিনি। তখন ফ্যাংওয়ান ভাবে কে টাকা ডোনেট করবে, আর তাদের কাছে যদি টাকা না হয় মিস্টার লিন বলে তুমি চিন্তা করবে না আর তাদের কাছে টাকা থাকবে। তখন ফ্যাংওয়ান ওখান থেকে পালিয়ে যায়। মিস্টার লিন ভাবে সে যেদিন থেকে আমাকে কিস করেছে ওই দিনের পর থেকেই সে শুধুই আমাকে ইগনোর করছে। অন্যদিকে বাইজিং এর মা রাস্তায় দাঁড়িয়েছিল আর জ্যাংকে বলছিল তুমি আমার ছেলের কাছ থেকে 2 মিলিয়ন টাকা নিয়েছো, এখন ওইগুলোকে ফিরিয়ে দাও। তখন জাঙ্গের ব্যাপারে লোকেরা কথা বলা বলে করতে লাগে যে এই মেয়েটা ফ্যাং ফ্যামিলি থেকে বিলং করে, তাকে দেখে মনে হচ্ছে না যে ফ্যাং ফ্যামিলি মানুষের টাকাগুলোকে দিয়ে দেয়। জ্যাং বাইজির মাকে ধাক্কাও মেরে দেয়। পরের দিনে ফ্যাংলিও এই নিউজটা জেনে যায়। ওই ওল্ড মহিলাটার জন্য আমরা একটা নাচ রাখবো আর আমরা এইভাবেই জ্যাংকে ছেড়ে দিতে পারি না। সে যে ভুলগুলোকে করেছিল। পরের দিনে জ্যাং তার মায়ের কাছে যায় আর তার মাকে বলে মা আমি ওই মহিলাটাকে মেরে ফেলেছি, আমার কি এখন জেল হবে? মা বলে না কিছুই হবে না। জ্যাং এর ফ্যাংরির উপরে অনেক বেশি রাগ উঠছিল। ফ্যাংরি তো লয়ারও পাঠিয়ে দেয় আর লয়ার এসে বলে তুমি 2 মিলিয়ন টাকা দাও আর এই সঙ্গে ওনার চিকিৎসার বিল সবটা দাও। জ্যাং বলে না আমি দিব না। তখনই তার বাবা ওখানে আসে আর বলে 2 মিলিয়ন আমাদের কাছে কিছুই না, আমরা এটাকে পে করে দিব। এখনো জ্যাং জানতো না যে তার সিস্টার কার সঙ্গে বিয়ে করেছে, আর সে গিয়ে একটা ভুল পার্সনের ওয়াইফকে বলে দেয় যে আমার সিস্টার আপনার হাজবেন্ডকে চুরি করার চেষ্টা করছে। ওই মহিলাটা তার হাজবেন্ডের কাছে যায় আর তাকে বলে তুমি আমাকে চিট করেছো। তখন হাজবেন্ড বলে না আমি যে হসপিটালে কাজ করি ওই হসপিটালের ওনারের ওয়াইফ সে, আর হসপিটালের ওনারই আমাকে বলেছিল যে আমি যদি এইটা সবার থেকে লুকিয়ে রাখি আর জ্যাং নামের মেয়েটা আমাকে ফাঁসাচ্ছে। তখন তার ওয়াইফ বের হয়ে এসে জ্যাংকে বলে তুমি আমাকে ইচ্ছে করে ফাঁসাচ্ছ, আর সে আর কেউই না মিস্টার লিয়ার ওয়াইফ। জ্যাং তখন বুঝে যায় যে সে ভুল পার্সনকে এসে বলেছে আর সে ভাবতে লাগে ফ্যাংউই এত বড় প্রেসিডেন্টের কাছে কিভাবে যেতে পারলো। এটা ভেবে ভেবেই সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর তার অ্যাক্সিডেন্টটা ওই ছেলেটাই করেছিল যাকে তার বোনকে মারার জন্য তার বাবাই ঠিক করে রেখেছিল। পরের দিনে জ্যাং হসপিটালে ছিল, তখনই তার মা বাবা এসে বলে তুমি কি ঠিক আছো? জ্যাং তার মা বাবাকে এটা বলে না যে সে এই শহরের সব থেকে বড় বিজনেসম্যানের সঙ্গে বিয়ে করে ফেলেছে, কারণ সে জানতো যে তার মা বাবা অনেক বেশি খারাপ। যদি তারা এই ব্যাপারে জানতে পারে তাহলে তারা তাকে ছেড়ে তার কাছে চলে যাবে। মিস্টার লিন ভেবে নিয়েছিল যে সে জ্যাং ফ্যামিলিকে বরবাদ করে দিবে, কারণ জ্যাং ফ্যামিলি বারবার তার ওয়াইফকে বিরক্ত করছে। আর সে জ্যাং ফ্যামিলিকে এই অবস্থায় ছেড়ে দেয় যে এখন তারা ব্যাংকরাপ্ট হয়ে যাবে। আর সে ভাবতে লাগে যে এই ব্যাপারে যদি তার ওয়াইফ জানতে পারে তাহলে তার ওয়াইফ তার ব্যাপারে কি ভাববে। অন্যদিকে ফ্যাংউই কোথায় যেন যাচ্ছিল, তখনই তার কাছে একটা ছেলে এসে তাকে বিরক্ত করতে লাগে আর তাকে সাইডে নিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। তখনই ওখানে মিস্টার লিন এসে পড়ে আর তাদেরকে মেরে ফ্যাংওয়ানকে বাঁচিয়ে নেয়। মিস্টার লিন বলে আমি কি তোমাকে হসপিটালে নিয়ে যাব? ফ্যাংওয়ান বলে না আমি একদমই ঠিক আছি, আর তুমি সবসময় এসে আমাকে সেভ করে নাও। পরের দিনে মিস্টার লিন তার জন্য ফ্লাওয়ার নিয়ে যায়, কিন্তু সে দেখতে পায় যে তার এক্স বয়ফ্রেন্ড তার কাছে এসেছে, কারণ সে জেনে গেছিল যে ফ্যাং ফ্যামিলি এখন ব্যাংকরাপ্ট হয়ে
হয়ে যাবে। আর সে ফ্যাঙ্গুইয়ের কাছে গিয়ে বলে, আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, আমাদের বিয়ে তো হতে যাচ্ছিল আর তুমি দেখতে পাচ্ছ যে আমরা একে অপরের জন্য কতটা সুটেবল। এটা দেখে তো মিস্টার লিন ফ্লাওয়ার গুলোকে ডাস্টবিনে ফেলে দেয়। তখন তার এক্স বয়ফ্রেন্ড তাকে বলে, জ্যাং আমাকে ফাঁসিয়ে নিয়েছিল আর আমি এখনো তোমাকে ভালোবাসি। এসব কিছু দেখে মিস্টার লিন ওইখান থেকে চলে যায়। ফ্যাংওয়ান বলে দেয় যে না, আমি তোমার উপরে একদমই ইন্টারেস্টেড না। সে যখন বাসায় যায় তখন তাকে তার মেড বলে, মিস্টার লিন আপনার উপরে অনেক বেশি রেগে আছে। ফ্যাংওয়ান মিস্টার লিনের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার উপরে কেন এত বেশি রেগে আছো আর তুমি কি জেলাস ফিল করছো যে আমাকে অন্য কেউ ফ্লাওয়ার দিয়েছিল? কারণ ফ্যাঙ্গুইও দেখে ফেলেছিল যে মিস্টার লিন ওইখানে এসেছিল। মিস্টার লিন বলে, কে জেলাস ফিল করছিল, আর সে তাকে উঠিয়ে নিয়ে যায় আর তাকে কিস করে ওইখান থেকে যেতে লাগে। তখনই তার মাথার মধ্যে ব্যথা লাগে। ফ্যাংলিন দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে আর সে ডাক্তার ডেকে এনে তার চিকিৎসা করে। ডাক্তার তাকে বলে যে তার অনেক বেশি ফিভার উঠেছে। ফ্যাংওয়ান বলে, এসব কিছু কি চলছে তুমি কি আমাকে বলতে পারবে? আমি তোমাকে সবকিছু ক্লিয়ার করে দিব। আর তুমি অন্ধকারকে ভয় পাও তাই তুমি অজ্ঞান হয়ে গেছো। তুমি এই মেডিসিন গুলো খেয়ে নাও। সে মেডিসিন খেতে ভয় পাচ্ছিল। তখন ফ্যাংওয়ান তাকে ক্যান্ডি দেয় আর ক্যান্ডি দেখে মিস্টার লিন মেডিসিনও খেয়ে ফেলে। পরের দিনে ফ্যাঙ্গুই তাকে সব জায়গায় মেডিসিন খাওয়ার কথা বলে আর এটাতে তো মিস্টার লিন অনেক বেশি বোর হয়ে যায়। তারপরে ফ্যাঙ্গুই তার থেকে একটা সাহায্য চায় যে তুমি কি আমার মা বাবার ব্যাপারে কিছু জানতে পারবে? মিস্টার লিন খোঁজ খবর নিয়ে এসেছিল আর সে তাকে বলতে লাগে, তোমার মা বাবার ব্যাপারে কম কিছুই জানা গেছে। তোমার মা বাবা সিসাইডে গিয়েছিল আর ওইখানেই তারা মারা যায়। এটা শুনে তো ফ্যাঙ্গুই অনেক বেশি কষ্ট পায় আর বলতে লাগে, ওনাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু আমি শিওর এটা অ্যাক্সিডেন্ট না, এটা মার্ডার। মিস্টার লিন বলে, তুমি চিন্তা করো না, আমি সবকিছু দেখে নিব। পরের দিনে তারা দুজন কোথায় যেন যাচ্ছিল। তখনই মিস্টার লিনের সঙ্গে তার আঙ্কেলের ধাক্কা লাগে আর মিস্টার লিন ফ্যাঙ্গুইকে বলতে লাগে, এইটা আমার আঙ্কেল আর আমি আমার মায়ের কাছে যেতে চাই। ফ্যাঙ্গুই বলে, তুমি প্যানিক করবে না আর আমরা তোমার মাকে খুঁজে বের করব। কিন্তু মিস্টার লিন এই কথাতে রাজি হচ্ছিল না আর সে বেশি প্যানিক করার কারণে সে অজ্ঞান হয়ে যায়। পরের দিনে ফ্যাঙ্গুই তাকে বলে, তুমি কি আমাকে তোমার ছোটবেলার কিছু বলতে পারবে? মিস্টার লিন বলে, হ্যাঁ আমি তোমাকে বলবো। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা আমাদেরকে অনেক বেশি টর্চার করতো, আমাদেরকে খাবারও দিত না। তারপরে আমরা 5 বছর যাবত গ্র্যান্ডপার হাউসের মধ্যে লুকিয়ে থাকি। 5 বছর যাবত তো আমরা অনেক বেশি খুশি ছিলাম। কিন্তু একদিন আমাদের বাবা আমাদেরকে খুঁজে ফেলে আর উনি আমাদের ফ্যামিলিটাকে বরবাদ করে দিতে চেয়েছিলেন আর উনি আমার মায়ের সঙ্গে অনেক খারাপ করেছিলেন। আমার মাও অসুস্থ ছিল আর আমার আঙ্কেলেরও শরীর ভালো ছিল না। তারপরে আমাদের মা আর আঙ্কেল তাদের দুজনকে আর পাওয়া যায়নি আর এখন আমি আমার মা আর আঙ্কেলকে খুঁজতে চাই। ফ্যাঙ্গুই বলে, তুমি একদমই চিন্তা করবে না, আমরা দুজন মিলে তাদেরকে খুঁজে ফেলবো। আর তাকে বলে, তোমার সঙ্গে যাই হোক আমি তোমাকে পছন্দ করি। আর সে তাকে আই লাভ ইউ বলে দেয়। তখন মিস্টার লিনো তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় আর তাকে কিস করে। পরের দিনে বডিগার্ড তার কাছে এসে বলে, ম্যাডাম আমি ওই প্যান্ডেন্টটাকে জোড়া লাগিয়ে দিয়েছি। ফ্যাঙ্গুই বলে, ঠিক আছে তুমি ওই প্যান্ডেন্টটাকে ওইখানে রেখে দাও, আমি গোসলের পরে দেখে নিব। মিস্টার লিন তার ওয়াইফের সঙ্গে দেখা করতে আসে আর সে দেখতে পায় যে ওই প্যান্ডেন্টটাকে। তখন সে ভাবতে লাগে যে এটা তো আমার আঙ্কেলেরই। আর এই ব্যাপারে ফ্যাঙ্গিয়ানকে জিজ্ঞাসা করে। ফ্যাঙ্গিয়ান বলে, আমি রাস্তায় একটা লোককে দেখেছি যাকে অনেক লোক মারছিল। তখন আমি ওনাকে সেভ করি আর ওনার প্যান্ডেন্টটাও ভেঙে যায় আর আমি ওইটাকে ওনার থেকে রিপেয়ার করার জন্য নিয়ে এসেছিলাম। আর ওই লোকটার নাম টিয়ান। মিস্টার লিন বলে, ওইটাই তো আমার আঙ্কেল। তখন তারা ওনার সঙ্গে দেখা করার জন্য বের হয়ে যায়। অন্যদিকে তার আঙ্কেলকে আবারও কেউ বুলি করছিল। মিস্টার লিন এসে ওই লোকটাকে অনেক বেশি মারে। ফ্যাঙ্গুই তার কাছে এসে বলে, তুমি এত বেশি রাগ না করে তুমি তোমার আঙ্কেলের কাছে যাও। সে তার আঙ্কেলের কাছে যায় আর আঙ্কেলকে বলে, আঙ্কেল আপনি আমাকে চিনুন, আমি জিয়া। আর সে তার আঙ্কেলকে নিয়ে যাচ্ছিল। তখন তারা জানতে পারে যে তার আঙ্কেল সবকিছুকে ভুলে গেছে, ওনার আগের কিছুই মনে নেই, কিন্তু ধীরে ধীরে উনি সুস্থ হয়ে যাবে। তারা আঙ্কেলকে সবকিছুর ব্যাপারে মনে করানোর চেষ্টা করে কিন্তু আঙ্কেল তখন অনেক বেশি প্যানিক হয়ে যায়। তারপরে সে বাইরে আসে আর ফ্যাঙ্গুইকে ধন্যবাদ বলে যে তুমি আমার এত বেশি সাহায্য করেছো। ফ্যাঙ্গুই বলে, না আমাকে ধন্যবাদ বলার কোনোই দরকার নেই। পরের দিনে একটা পার্টি সিন দেখতে পায় আর ওইখানে ফ্যাঙ্গুইও আসে আর ওইখানের কিছু মেয়েরা তাকে বুলি করতে
লাগে। তারা জোর করে ফ্যাংগুইকে ড্রিঙ্ক খাওয়াতে লাগে। তখন মিস্টার লি এসে তার ওয়াইফকে সেভ করে ওইখান থেকে নিয়ে যায় আর তাদেরকে বলে যায় যে তারা যা কিছু আমার ওয়াইফের সঙ্গে করেছে আমিও তাদের সঙ্গে এই সব কিছুই করব। পরের দিনে মিস্টার লিন তার ওয়াইফের থেকে ক্ষমা চাচ্ছিল যে আমি আমার ভুলগুলোকে বুঝতে পেরেছি আর আমি আমার বাচ্চার একদমই কেয়ার করিনি। ফ্যাংগুই বলে কোনো সমস্যা নেই, আর তুমি এখন তো বুঝতে পেরেছো, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। মিস্টার লিন বলে আমরা কি আবারও রিলেশনশিপ শুরু করতে পারি? ফ্যাংগুই বলে হ্যাঁ। তখনই ওখানে ফ্যাংগুইর ফ্রেন্ড আসে আর মিস্টার ইয়ানকে দূরে সরিয়ে তাকে বলে সরি, আমার বার্থডে পার্টির জন্য তোমার সঙ্গে এত কিছু হয়ে গেছে আর তারা তোমাকে এত বেশি ড্রিঙ্ক করিয়ে দিয়েছে। আমি জানতে পেরেছি যে তুমি প্রেগনেন্ট। ঠিক আছে, তোমরা কাপড়রা একসঙ্গে থাকো। আর সে ওইখান থেকে চলে যায়। ফ্যাংগুই ওইখান থেকে যাচ্ছিল, তখন মিস্টার লিন তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? ফ্যাংগুই বলে কোথাও না। আর তুমি কি আমাকে বিশ্বাস করো? মিস্টার ইয়ান বলে হ্যাঁ, আর তাকে কিস করে। পরের দিনে ফ্যাংজি তাকে বলছিল আমরা অনেক তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছি আর আমাদের তো বেবিও হবে, কিন্তু এখনো আমাদের মাঝখানে ভালোবাসাই হয়নি। মিস্টার লিন বলে ঠিক আছে, তাহলে কালকে থেকে আমরা ডেট করা শুরু করব। ফ্যাংগুই যখন সকালে ওঠে তখন মিস্টার ইয়াং তার জন্য ফ্লাওয়ার পাঠিয়েছিল। তখন ফ্যাংগুই মেয়ের থেকে সাহায্য চায় যাতে সে মিস্টার ইয়াং এর জন্য খাবার তৈরি করতে পারে। তারপরে সে কোম্পানিতে যায় কিন্তু কার্ড নিতে ভুলে যায়। রিসেপশনিস্ট তাকে জিজ্ঞাসা করে ম্যাডাম আপনার কি কারোর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে? তখনই ওখানে মিস্টার ইয়ান আসে আর রিসেপশনিস্ট তার থেকে ক্ষমা চায় যে আমি জানতাম না যে এটা আপনার গেস্ট। তখন মিস্টার ইয়ান বলে না, সে আমার গেস্ট না, সে আমার ওয়াইফ আর এই কোম্পানির মালিক। তখন মিস্টার ইয়ান তাকে নিয়ে যায়। ফ্যাংজি বলে আমি তোমার জন্য খাবার তৈরি করে এনেছি। মিস্টার ইয়াং বলে আমাদেরকে একটা পার্টির মধ্যে যেতে হবে। তখনই তার কাছে একটা কল আসে আর সে ওইখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে ম্যাডামের বাবা মাকে তার ভাই মেরে ফেলেছে আর পরে ফ্যাংগুইকে তারা দত্তক নিয়ে নিয়েছিল। মিস্টার লিন ভাবে দুই ভাই সম্পত্তির জন্য ঝগড়া করেছে আর মিস্টার লিনের বাবাকে মেরে ফেলেছে। মিস্টার লিন বলে তুমি আরো প্রমাণ জোগাড় করো। অ্যাসিস্ট্যান্ট বলে নিলামের মধ্যে একটা মেয়ে আসবে যে আরো বেশি প্রমাণ দিবে। পরের দিনে আমরা দেখতে পাই যে মিস্টার লিন সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে দেয় যে তার ওয়াইফ হচ্ছে ফ্যাংজি। আর এই ব্যাপারটা যখন মিস চাং জানতে পারে তখন তো সে তার মুখটাকে ফুলিয়ে ফেলে। আর তার একটা ফ্রেন্ড বলে এমনিতেও আমি শুনেছি যে মাস্টার ইয়াং এখনো তার ওয়াইফকে পছন্দ করেন না আর উনি শুধু তার সঙ্গে এই জন্য থাকছেন কারণ উনি প্রেগনেন্ট। তখন জাং ভাবে যে এটা অনেক ভালো সুযোগ, আমি মিস্টার লিনকে তার থেকে কেড়ে আনবো। অন্যদিকে তার বাবা জেনে যায় যে ইয়াং ফ্যামিলি ইনভেস্টিগেশন করছে যে তার বড় ভাইয়ের অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল। তখন উনি ভাবেন ইয়াং ফ্যামিলি এত বড় একটা ফ্যামিলি আর আমাদের ফ্যামিলির মধ্যে ইনভেস্টিগেশন করছে। তখনই তার ওয়াইফ এসে বলে মিস্টার লিনের ওয়াইফ আর কেউই না, ফ্যাংজি। তখন তারা ভাবে যে এখন তো আমরা গেলাম। তারপরে তার বাবা তার মেয়ের সঙ্গে কথা বলতে যায়। ফ্যাংজি বলে আমি সবকিছুই জানি, এখন আমি আপনাকে বাবা বলবো নাকি আঙ্কেল? আপনি আমার বাবাকে মেরে ফেলেছেন, এখন আপনি আমার থেকে বাঁচতে পারবেন না। পরের দিনে তারা নিলামিতে যায় আর মিস্টার লিন তাকে বলে তোমার যা কিছুই দরকার তুমি আমাকে বলতে পারো। তখন একটা নেকলেসের উপরে সবাই অনেক বেশি দাম লাগায় আর ওইটার দাম গিয়ে দাঁড়ায় 200 মিলিয়ন টাকা। ফ্যাংজি বলে আপনি কেন এইটাকে এত দাম দিয়ে নিলে? মিস্টার লিন বলে তুমি তো আমার ওয়াইফ আর আমি এটাকে কার জন্যই বা কিনবো? তখনই ওখানে মিস চাং এসে তাকে বলে তোমরা এখানে কি করছো? মিস্টার লিন বলে আমরা কি তোমাকে বলে যাব যে আমরা কোথায় যাচ্ছি নাকি না? এমনি তো তুমি সব জায়গায় এসে আমার ওয়াইফকে শুধু বুলি করো, এই জন্যই আমি কাউকে না বলে এই পার্টির মধ্যে এসেছি। তখনই পার্টির মধ্যে একটা মেয়ে আসে আর তাকে বলে আমি তোমার বাবা মার মৃত্যুর ব্যাপারে তোমাকে কিছু বলতে চাই। আর তাকে একটা এনভেলপ দিয়ে বলে এইটার মধ্যে ওই সব কিছুর প্রমাণ আছে যে তোমার অ্যাডপ্টেড বাবা তোমার আসল বাবাকে মেরে ফেলেছে। ফ্যাংগুই জিজ্ঞাসা করে এইটার বদলে তোমার কি চাই? মহিলাটা বলে উনি আমার ছেলেকে মেরে ফেলেছিল, আমি দেখতে চাই যে উনি ওনার হাত দিয়ে নিজের কোম্পানিটাকে বরবাদ করে দিবে। আর তাকে সব প্রমাণ দিয়ে বলে 20
বছর আগে উনি তোমার বাবাকে এই জন্য মেরে দিয়েছিল প্রপার্টির জন্য। ফ্যাঙ্গুই বলে আপনি কোনোই চিন্তা করবেন না, আপনার যা দরকার আমি আপনাকে দিয়ে দিব। মহিলাটা বলে আমি কিছুই চাই না, আমি শুধু এতটুকু চাই তোমার স্টেপ বাবা যাতে জেলে চলে যাক আর সারা জীবন জেলের মধ্যেই থাকে। ফ্যাঙ্গুই বলে ঠিক আছে, আপনি শুধু কালকের হেডলাইনটা দেখবেন। পরের দিন পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে যায় যে আপনি 20 বছর আগে একটা লোককে মেরে ফেলেছিলেন। পরের দিন এসে অনেক বেশি খুশি ছিল আর 3-4 দিন পরে মিস্টার লিন তার কাছে আসে। ফ্যাঙ্গুই গিয়ে তাকে জড়িয়ে ধরে যে আমি তোমাকে অনেক বেশি মিস করছিলাম। মিস্টার লিন বলে এখনো তুমি আমাকে মিস্টার লিনে বলে ডাকো আর আমি তোমার হাজবেন্ড, আর তুমি আমাকে হাজবেন্ড বলে ডাকতে পারো। ফ্যাঙ্গিয়ান বলে ঠিক আছে। তখনই ওইখানে একটা বৃদ্ধ লোক আসে। ফ্যাঙ্গিয়ান জিজ্ঞাসা করে এই বৃদ্ধটা কে? মিস্টার লিন বলে এটা তোমার মায়ের বাবা। লোকটা বলে আমরা ডং ফ্যামিলি থেকে বিলং করি আর আমি অনেক ভালো করেই জানি যে তুমি মা বাবা ছাড়া বড় হয়েছ আর তোমাকে তো তোমার মায়ের মতোই দেখা যায় আর আমি তোমাকে কিছু গিফট দিতে চাই আর এমনিতেও তুমি মা হবে। আর তাকে 500 মিলিয়ন টাকা দিয়ে দেয়। গ্রেট গ্র্যান্ডফাদার তাকে বলে এটা তো শুরু, পরে আমি তোমাকে আরো অনেক কিছু দিব আর তাকে পুরোটা ডং কোম্পানি দিয়ে দেয়। ফ্যাংজিয়ান বারণ করেছিল যে আমি এগুলোকে কিভাবে সামলাবো। তখন মিস্টার লিন তাকে বলি তুমি রেখে দাও আর এটা তোমার গ্রেট গ্র্যান্ডফাদার আর এসব কিছু তোমারই হবে। গ্রেট গ্র্যান্ডফাদার তাকে বলে এখন যখন আমি তোমাকে খুঁজে পেয়েছি আমি চাই যে তুমি আমার সঙ্গে চলো। মিস্টার ইয়াং বারণ করে দেয় যে আমি আমার ওয়াইফকে কোথাও যেতে দেব না। গ্রেট গ্র্যান্ডফাদার বলে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কিছুদিন পরে মারা যাব, শেষ সময়টা আমার নাতনির সঙ্গে আমাকে কাটাতে দাও। আর তারা দুজন ফ্যাঙ্গিয়ানকে নিয়ে ঝগড়া করছিল। ফ্যাঙ্গিয়ান ভাবে আমার জন্য গ্র্যান্ডফাদারও জরুরি আর আমার হাজবেন্ডও। পরের সিনে গ্র্যান্ডফাদার তাকে বলে তোমার হাজবেন্ড অনেক বেশি জেদি কিন্তু ভালো ছেলে, আমি এখন এখান থেকে যাচ্ছি আর আমি তোমার সঙ্গে দেখা করার জন্য আসবো। আর তোমাকে যদি মিস্টার লি কোনোদিনও বুলি করে তাহলে তুমি আমাকে বলে দিও, আমি তাকে উচিত শিক্ষা দিব। আর সে মিস্টার লিনকে বলে যায় যে তুমি আমার নাতনির সঙ্গে অনেক বড় করে বিয়ে করো, আমি এই সার্টিফিকেট দেখতে চাই না, আমি চাই যে তুমি সবার সামনে আমার নাতনিকে বিয়ে করো আর অনেক বড় করে বিয়ের আয়োজন করো। মিস্টার লিন বলে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আপনার নাতনির অনেক ভালোভাবে খেয়াল রাখবো আর আমরা একসঙ্গেই থাকবো আর অনেক তাড়াতাড়ি আপনাকে বিয়ের কার্ডটাকেও দিব। পরের দিনে তারা দুজন বিয়ে করে আর তারা হাসি খুশি তাদের লাইফ কাটাতে থাকে। আর এখানে এই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।